হ্যালো বন্ধুরা, আমি সৌরভ ফিরে এসেছি তোমাদের আরেকটা ভিডিও নিয়ে। সেটা কি না, বেসিক স্ট্রাকচার অফ সি, বা তোমরা বলতে পারো এটাকে আরেকটা নাম যে ফার্স্ট সি প্রোগ্রামিং। তো তোমাদের ফার্স্ট সি প্রোগ্রামিং এ আমি দেখাবো যে সি প্রোগ্রামিং এর যে প্রোগ্রামগুলো হয় তার মেন স্ট্রাকচারটা কেমন হয়, সেই কারণে লিখেছি বেসিক স্ট্রাকচার অফ সি। তো দেখে নাও, ফার্স্টে কি দিতে হয়। ফার্স্টে দিতে হয় তোমাদেরকে হেডার ফাইল। হেডার ফাইল কি জন্য দিতে হয় বা কোথায় দিতে হয়, কিভাবে দিতে হয় সেটা ফার্স্টে দেখো। ফার্স্টে কি, ফার্স্টে হ্যাজ, তারপরে ইনক্লুড, তারপরে হেডার ফাইলটা হচ্ছে এই গ্রেটার দ্যান আর লেস দ্যান এর মধ্যে। ফার্স্ট হেডার ফাইল হচ্ছে আমাদের stdio.h। stdio.h ফর স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট হেডার ফাইল। তো এইটা কেন দেওয়া হয়? এটা দেওয়া হয় আমরা যে কোনো প্রোগ্রাম করি, তাতে আমাদের এই প্রিন্টএফ আর স্ক্যানএফ এই দুটোর মধ্যে যে কোনো, মানে স্ক্যানএফটা হয়তো নাও লাগতে পারে, কিন্তু প্রিন্টএফটা লাগবেই লাগবে। এখানে এই প্রিন্টএফটাকে বলা হয় স্ট্যান্ডার্ড আউটপুট ফাংশন, আর স্ক্যানএফটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট ফাংশন। তো যে কোনো ইয়েতে তোমার যে কোনো প্রোগ্রামিং এ যেহেতু এই বেসিক দুটো ফাংশন প্রিন্টএফ আর স্ক্যানএফ লাগবে, তো সেই কারণে কি না, এই দুটোর যে অরিজিনাল ডেফিনিশন, তোমরা আমি এর আগের দিন তোমাদেরকে কিওয়ার্ড পড়িয়েছি, এই দুটো হচ্ছে কিওয়ার্ড। প্রিন্টএফ স্ক্যানএফ এরকম আরো অনেক আছে, তার মধ্যে প্রিন্টএফ স্ক্যানএফ হচ্ছে কিওয়ার্ড। তার মানে কি, প্রিন্টএফ মানে কম্পাইলারকে বুঝতে হবে যে এটা এবার আমাকে কি করতে হবে, স্ক্রিনেতে আমাকে আউটপুট দিতে হবে। স্ক্যানএফ মানে কি, তার মানে আমাকে কিছু একটা ইনপুট দিচ্ছে, তার মানে সেটাকে আমাকে মেমোরিতে স্টোর করতে হবে, এটা কম্পাইলারকে বোঝাতে হবে। তো বোঝানোর জন্য কি আমরা একটা হেডার ফাইল দেবো, যেই হেডার ফাইলে আমাদের প্রিন্টএফ আর স্ক্যানএফ এর ডেফিনিশন গুলো জমা করে রাখা আছে। তো সেই কারণে প্রত্যেকটা প্রোগ্রামিং এর মধ্যে এই হ্যাজ ইনক্লুড stdio.h এটা মাস্ট। stdio.h এর ফুল ফর্ম কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, ঠিক আছে। তো এইটা ফার্স্টে দিতেই হবে। নেক্সট হচ্ছে হ্যাজ ইনক্লুড conio.h, সেম ভাবে। তো conio.h টা কখন ইউজ হবে না, কনসোল conio.h ফর মানে কি কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। এটা কখন ইউজ হবে, while we use getch putch এই ধরনের ফাংশন গুলো যখন আমরা ইউজ করব ইন ফিউচার, তোমরা দেখবে যে প্রোগ্রামিং এর মধ্যে আমরা এই ধরনের ফাংশন গুলো ইউজ করছি। তো এইগুলোকে বলা হয় কনসোল ইনপুট আউটপুট। তো এইগুলোকে ইউজ করতে গেলে তখন আমাকে conio.h লাগাতে হবে। যদি আমরা ইউজ না করি দেন আমাদের না লাগালেও চলে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে কি না, হ্যাজ ইনক্লুড math.h। math.h মানে কি, এটা হচ্ছে তোমার একটা math.h মানে হচ্ছে তোমার ম্যাথের একটা লাইব্রেরি, একটা হেডার ফাইল আছে। সেখানে কি ম্যাথের যাবতীয়, মানে এই যে তোমার ম্যাথের অপারেশন যা যা ম্যাথমেটিক্যাল যা যা অপারেশন হবে তার যে ডেফিনেশন গুলো সেগুলো ওখানে স্টোর করা আছে। তোমাদের একটা এক্সাম্পল বলছি, সেটা হচ্ছে পাও হচ্ছে একটা ফাংশন, পাও হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন। পাও লিখে যদি তোমরা a, b লেখো, সেটা হচ্ছে সামনে যেটা আছে টু দি পাওয়ার যেটা পরে আছে, তার মানে এটার মানেই হচ্ছে a টু দি পাওয়ার b। পাও হচ্ছে পাওয়ারের জন্য হচ্ছে পাও শর্ট ফর্ম, পাও অফ a, b। যে পাও এই যে একটা ফাংশন যেটা কি করবে, এইটা টু দি পাওয়ার এর পরেরটা করবে। এর যে ডেফিনেশন এগুলো কোথায় আছে, এই ধরনের আরো অনেক কিছু আছে। তো সেগুলো কোথায় ইউজ হবে না, math.h। যদি আমরা এই ধরনের ফাংশনগুলোকে প্রোগ্রামিং এর মধ্যে ইউজ করি, তো তাহলে তখন আমাদেরকে math.h টাও লাগাতে হবে। যদি আমরা এই ধরনের জিনিস না ইউজ করি তাহলে math.h লাগানোর দরকার নেই। যদি আমরা getch putch না ইউজ করি তাহলে আমাদের conio.h ইউজ করার দরকার নেই, কিন্তু আমাদের এই has include stdio.h এটা লাগাতেই হবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের ফার্স্টে হেডার ফাইল, একদম ওপরের পার্ট। নেক্সট হচ্ছে আমাদের কি না, এবার হচ্ছে আমাদের মেইন ফাংশন। এবার কি না, এবার আমাদের হচ্ছে কন্ট্রোল, যেটা কন্ট্রোল কি করে, এই মেইন ফাংশনের আন্ডারে কাজ করবে। মানে যখন তুমি হেডার ফাইল থেকে বেরিয়ে চলে আসবে তখন কি হবে না, এই মেইন ফাংশনের আন্ডারে কন্ট্রোল যে কম্পাইলার তাকে যেতে হবে, গিয়ে তারপরে যা যা অপারেশন গুলো আছে সেগুলো কম্পাইলার ক্যালকুলেট করবে। তো এখানে এই যে মেইন ফাংশন, ঠিক আছে, এই যে মেইন ফাংশন এটাকেও তোমরা তিন ভাবে লিখতে পারো নয়, অ্যাকচুয়াল অর্থে হচ্ছে তোমরা যেটা ইউজ করছো, তোমরা ধরো কেউ ডেপসি ইউজ করছো, কেউ কোনিও ইউজ করছো, তো সেইগুলোর জন্য যে কোনো একটা মানে ওখানে তোমরা জানতে পারবে যে আইদার কোনটাতে ইন্ট
কোনোটাতে কিছুই নেই, কোনোটাতে ভয়েড। আইদার ইন্ট মেন বা শুধু মেন বা ভয়েড মেন। এখানে মেন ফাংশন কি? মেন ফাংশনটা হচ্ছে মেন, যে ফাংশনের আন্ডারে আমার সমস্ত সি প্রোগ্রামিংটা কাজ করবে। ঠিক আছে, তাহলে মেন ফাংশনের কাজ কি? কম্পাইলারকে দিয়ে এই গোটা কাজটা করানো। বুঝতে পারলে? তো ফার্স্টে কি? ফার্স্টে হচ্ছে হ্যাজ ইনক্লুড stdio.h, সেটা কি আমার প্রিন্টএফ বা স্ক্যানএফের জন্য। নেক্সট, যদি আমরা প্রোগ্রামিং এর মধ্যে getch putch ইউজ করি তখনই আমাদের conio.h লাগবে, আদারওয়াইজ লাগবে না, মানে এই টোটাল লাইনটা আমাদের লাগবে না। আর যদি আমরা এই পাউ a, b বা এই ধরনের যদি কোনো আমরা ম্যাথমেটিক্যাল কোনো কিছু ইউজ করি তার জন্য কি math.h, যদি আমরা ইউজ না করি তাহলে আমাদের এই লাইনটাও লাগবে না। নেক্সট, এটা হচ্ছে আমাদের লাগবেই। এবার যেখানে যেমন আইদার ইন্ট মেন বা ভয়েড মেন, তারপরে একটা সেমিকোলন। ঠিক আছে, এটা কিন্তু দিতে ভুলবেন না। তো এটা হলো আমাদের কি? এটা হলো আমাদের মেন হেডলাইনটা। এবার আমরা প্রোগ্রামিং এর মধ্যে ঢুকবো। এবার একটা জিনিস মনে রাখো যে কোনো ফাংশনের আন্ডারে কাজ করার জন্য কি না আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তার মানে কি মেন ফাংশনের আন্ডারে এত কিছু আছে। ঠিক আছে, মেন ফাংশনটার আন্ডারে এত কিছু আছে। এবার কি কি আছে আমি দেখাচ্ছি। দেখো ফার্স্টে কি? ফার্স্টে দেখো এর আগের দিন আমরা ভ্যারিয়েবল বা অন্য কিছু নিয়ে যখন পড়েছিলাম তখন তো আমি বলেছিলাম যে কি না যে ডেটা টাইপ নিয়ে যখন পড়ি তখন আমরা বলেছিলাম কি না আলাদা আলাদা ভ্যারিয়েবলকে যখন আমরা ডিক্লেয়ার করব তখন কি আলাদা আলাদা কম্পাইলার আগে থাকতে একটা করে স্টোরেজ কি করবে, ফিক্স করে রাখবে। তো দেখো এই পার্টটাকে বলা হচ্ছে, ফার্স্টের যে এই পার্টটা এটাকে বলা হচ্ছে, এই যে পার্টটা এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবলের ডিক্লারেশন পার্ট। হাউ টু ডিক্লেয়ার এ ভ্যারিয়েবল বা তোমার ভ্যারিয়েবলের ডিক্লারেশন পার্ট। সেটা কি না ধরো তুমি অপারেশনটা করছো, আগে থাকতে তোমাকে ঠিক করে নিতে হবে যে তুমি কোন কোন ভ্যালু নিয়ে অপারেশন করবে, সেটা ইন্টিজার না ফ্লোট না ক্যারেক্টার। তো আমি কি সেই জন্য কি করলাম, তুমি যে যে ভ্যারিয়েবল গুলো গোটা প্রোগ্রামিং ইউজ করবে সেই সমস্ত ভ্যারিয়েবল গুলোকে ফার্স্টে ডিক্লেয়ার করে দিতে হবে, যাতে কি কম্পাইলার বুঝতে পারে যে এই ভ্যারিয়েবল গুলো ইন ফিউচার ইউজ হবে। সেটা তুমি যেমন খুশি ইউজ করতে পারো, বাট তোমাকে আগে থাকতে কম্পাইলারকে জানাতে হবে যে আমি এই ভ্যারিয়েবল গুলো ইউজ করব। তো আমি তিনটেই ধরো আমি a আর b এর যোগ করব, যে দুটো হচ্ছে ইন্টিজার ভ্যালু। তো যেহেতু ইন্টিজার সেই জন্য আমি আগের দিন ডেটা টাইপে পড়েছিলাম ইন্টিজারের জন্য কি ইন্ট ইউজ হয়। তাহলে ইন্ট a, b, সামটা কিসের জন্য না a আর b এর যে যোগটা হবে সেইটাকে করব আমি সাম, সেই কারণে হচ্ছে আর একটা ভ্যারিয়েবল। বুঝতে পারলে? তো এবার নেক্সট স্টেপ কি? এবার হচ্ছে আমার প্রিন্টএফ। প্রিন্টএফটা এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো। দেখো এবার এখানে প্রোগ্রামটা কিভাবে কাজ করবে। তুমি যদি এখানে লেখাটা কি আছে দেখো, প্রিন্টএফ এন্টার টু ভ্যালুজ। প্রিন্টএফ এর মধ্যে যখন কোনো স্টেটমেন্ট লিখবে বা যখন কোনো তুমি ধরো এই কি বলে কোনো যে ইউজার তাকে ধরো কোনো মেসেজ দিতে চাইছো, তাহলে কি গোটা মেসেজটা ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। প্রিন্টএফ স্ক্যানএফ এর মধ্যে যে টোটাল যে মেন ফাংশন মেন অপারেশন সেটা কিন্তু সব জায়গায় ডবল ইনভার্ট কমার মধ্যে থাকবে। এই দেখো প্রিন্টএফ এর মধ্যে ডবল ইনভার্ট কমা, স্ক্যানএফ এর মধ্যে ডবল ইনভার্ট কমা, এগেইন এখানে আরেকটা প্রিন্টএফ আছে, এখানেও দেখো ডবল ইনভার্ট কমা, এখানে শেষ হয়েছে। তো কি আমি প্রিন্টএফ এর মধ্যে বা স্ক্যানএফ এর মধ্যে আমি যা যা কিছু মেসেজ লিখবো তার মধ্যে মেন মেসেজটা আমার ডবল ইনভার্ট কমার মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কি প্রিন্টএফ এন্টার টু ভ্যালুজ দেখি একটা সেমিকোলন দেওয়া আছে। সেমিকোলন কোথায় কোথায় ইউজ করব, সেমিকোলন প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে একটা করে সেমিকোলন ইউজ হবে। দেখো এখানে একটা সেমিকোলন ইউজ হয়েছে, সরি এখানে সেমিকোলন ইউজ হবে মেইন ফাংশন, সরি। এবার দেখো ইন্ট a, b, sum এটা একটা স্টেটমেন্ট, তাই একটা সেমিকোলন। প্রিন্টএফ লিখে টোটাল যা যা লিখেছি তারপর একটা সেমিকোলন, স্ক্যানএফ লিখে টোটাল যা যা লিখেছি একটা সেমিকোলন। এগুলো সব একটা স্টেটমেন্ট। যে যে স্টেটমেন্টগুলো লিখবে তুমি স্টেটমেন্টগুলো লেখার পরে একটা সেমিকোলন তোমাদেরকে দিতেই হবে, নইলে এরর দেবে। তো এবার এইটা লেখার কাজটা কি, প্রিন্টএফ এন্টার টু ভ্যালুজ। এই যে মেসেজটা তুমি লিখবে এটা এই প্রোগ্রামটা টোটাল প্রোগ্রামটা তুমি যদি রান করো তাহলে দেখবে যে এই লেখাটা ফার্স্টে তোমার ফ্ল্যাশ হচ্ছে তোমার স্ক্রিনে। তুমি প্রোগ্রামটা লিখে যখন তুমি রান করবে এই লেখাটা টোটালটা ফ্ল্যাশ হবে যে এন্টার টু ভ্যালুজ। এন্টার টু ভ্যালুজটা আমি নিজের সুবিধার্থে লিখেছি, এমন নয় যে তোমরা এটা লিখতেই হবে। এটা তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, এটা তোমাদের নিজস্ব ব্যাপার। এবার ধরো তুমি ইউজারকে আরো সহজ করতে চাইছো, সেই কারণে তুমি কি লিখলে যে এন্টার টু ভ্যালুজ, বা অন্য কিছু লিখতে পারো, এখানে যা খুশি লিখতে পারো। এখানে তুমি যদি নিজের নাম লেখো সেটাও কিন্তু ফ্ল্যাশ হবে, মানে সেটাও ফার্স্টে স্ক্রিনে দেখাবে। তো যা খুশি এখানে লিখতে পারো। এখানে লিখে দেওয়ার পর এই লেখাটা তোমার স্ক্রিনে ফার্স্টে দেখাবে। তুমি যখন এই প্রোগ্রামটা রান করবে ফার্স্টে এটা স্ক্রিনে দেখাবে। নেক্সট কি,
নেক্সট হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ এর মধ্যে কি দিয়েছি আমি, পার্সেন্টাইল ডি স্পেস পার্সেন্টাইল ডি কমা দিয়ে এম্পারসেন্ট এ কমা দিয়ে এম্পারসেন্ট বি, এগুলোকে বলা হয় এম্পারসেন্ট এম্পারসেন্ট, এটা পার্সেন্টাইল। তো পার্সেন্টাইল ডি আর পার্সেন্টাইল ডি কিসের জন্য, এখানে আমরা কটা ইনপুট নিচ্ছি, এখানে আমরা ইনপুট নিচ্ছি এ আর বি, আর সামটা কি আমরা আউটপুট, তাই তো? তাহলে কি আমি স্ক্যানএফ এর মধ্যে একটা পার্সেন্টাইল ডি, মানে তুমি যতগুলো ইনপুট নেবে ততগুলো পার্সেন্টাইল ডি পার্সেন্টাইল ডি পার্সেন্টাইল ডি লিখে লিখে যেতে হবে। পার্সেন্টাইল ডি কিসের জন্য, ইন্টিজারের জন্য, দেখো এই সাইডে লিখেছি আমি, ইন্টিজারের জন্য হচ্ছে ডি, ক্যারেক্টারের জন্য তোমাদের লিখতে হবে সি, এই ফ্লোটের জন্য লিখতে হবে এফ। এইগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয়, দেখো আমি লিখেছি ফরম্যাট স্ট্রিং। স্ক্যানএফ এর মধ্যে ফরম্যাট স্ট্রিং যদি তোমরা না দাও তাহলে কম্পাইলার বুঝতেই পারবে না যে কোন ধরনের ডেটা তুমি স্টোর করতে চাইছো। তাহলে এইটার মাধ্যমে তুমি শুধু বোঝাতে চাইলে যে পার্সেন্টাইল ডি তার মানে কি আমি ইন্টিজার ভ্যালু স্টোর করতে চাইছি। নেক্সট কি, এই টোটালটাই ডবল ইনভার্টেড কমার মধ্যে, এখানে তোমরা কমাও দিতে পারো বা স্পেসও দিতে পারো। যদি তোমরা এখানে কমা দাও তাহলে তোমরা ইনপুট দেওয়ার সময় মানে 2 আর 3 এর মধ্যে যোগ করছো তাহলে 2 কমা দিয়ে 3 লিখবে। যদি তোমরা এখানে স্পেস দাও তাহলে 2 স্পেস দিয়ে 3 দেবে, যেমন এখানে দেবে, এখানে কমাও দিতে পারো স্পেসও দিতে পারো, যেমনটা তোমাদের ইচ্ছা। তো এখানে যতগুলো ইনপুট ততগুলো পার্সেন্টাইল ডি, যেহেতু দুটোই ইন্টিজার তাই দুটোই পার্সেন্টাইল ডি। যদি এখানে হতো একটা ইন্টিজার আর একটা ফ্লোট, তাহলে যদি ফার্স্ট এরটা আমার ইন্টিজার হতো তাহলে ফার্স্ট এরটা হতো পার্সেন্টাইল ডি, নেক্সট এরটা হতো পার্সেন্টাইল এফ, ফ্লোট ফর এফ, ঠিক আছে? তো নেক্সট কি, নেক্সট হচ্ছে যে আমি কোন কোন ভ্যারিয়েবলের মাধ্যমে ডেটাগুলোকে নিচ্ছি। এর জন্য একটা ভ্যারিয়েবল ইনপুট নেবো আর বি এর জন্য একটা ইনপুট নেবো, মানে কি এ ভ্যারিয়েবলে আমি একটা ডেটাকে স্টোর করব আর বি ভ্যারিয়েবলে আমি একটা ডেটাকে স্টোর করব। তাহলে কি সেই কারণে হচ্ছে এম্পারসেন্ট হচ্ছে অ্যাড্রেস অফ ভ্যালু অপারেটর, মানে হচ্ছে এই এম্পারসেন্ট এটাই আর এম্পারসেন্ট বিটাই কি করবে না, এ তে যে ভ্যালুটা স্টোর করছি আমরা সেই ভ্যালুটাকে আমাদের একটা মেমোরি দেবে। যতক্ষণ না মেমোরি দিচ্ছে ততক্ষণ অপারেশন হওয়া সম্ভব নয়। মানে আমরা যেমন মুখে মুখে করে দিচ্ছি 2 + 3 = 5, অ্যাকচুয়ালি কিন্তু সেটা হচ্ছে না। যখন আমরা 2 বলছি বা ধরো আমাকে কেউ বলছে 2 আর 3 এর যোগ করো, তখন ফার্স্ট টাইম মেমোরিতে 2 কে স্টোর করছি, দেন আমি মেমোরিতে 3 কে স্টোর করছি, দেন তারপরে 2 আর 3 এ যোগ করে আমি 5 করছি। উইদাউট স্টোরিং ইন আওয়ার মেমোরি উই কান্ট এনি ক্যালকুলেশন, ঠিক আছে? তো সেই কারণে এখানেও আমাকে এ আর বি এর জন্য কি করতে হবে না, আমাকে দুখানা মেমোরি দিতে হবে যাতে কি এরা নিজেদের ভ্যালুগুলো ফার্স্টে স্টোর করতে পারে। এই এম্পারসেন্ট প্রত্যেক জায়গায় তোমাকে দিতে হবে, যেখানে যেখানে স্ক্যানএফ আছে। স্ক্যানএফে শুধুমাত্র ইয়ে দিতে হয়, হ্যাঁ এম্পারসেন্ট দিতে হয়। কেন স্ক্যানএফে দিতে হয় প্রিন্টএফে দিতে হয় না সেটাও আমি বলছি একটু পর। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমি যে অপারেশনটা করছি, ধরো আমি এখানে যোগ করছি যেহেতু, তাই কি সাম ইজ ইকুয়ালস টু a + b, এখানে সাম না লিখে তুমি সিও নিতে পারো, কারণ কি ভ্যারিয়েবল কিভাবে নিতে হয় তার প্রসেস অলরেডি আমরা বলেছি, যে আমরা ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল নেওয়ার রুলস গুলো কি কি সেগুলো সব বলেছি। তো সেই অনুযায়ী তুমি যে কোনো ভ্যারিয়েবল নিতে পারো, এখানে সামের জায়গায় তোমরা সিও নিতে পারতে, ডিও নিতে পারতে, এনিথিং। তো সেই জন্য আমি লিখলাম সাম ইজ ইকুয়ালস টু a + b। তাহলে যেহেতু অলরেডি আমাদের মেমোরিতে স্টোর হয়ে গেছে, আমরা অপারেশনও লিখে দিয়েছি, তাহলে কি a + b এর আমাদের এবার যোগ করতে হবে। মানে কি এই অপারেশনটা কিসের জন্য বলো তো, মানে ধরো আমাদেরকে ফার্স্টে বললো যে দুখানা ধরো সংখ্যা আছে, এরকম ধরো তোমাকে বলছে যে দুখানা সংখ্যা আছে, একটা হচ্ছে 2 একটা হচ্ছে 3। তাহলে আমরা কি করলাম, ফার্স্টে 2 কে মেমোরিতে স্টোর করলাম, তারপর 3 কে আমাদের নিজেদের মেমোরিতে স্টোর করলাম। তাহলে এইটা হলো 2 আর 3 এর মেমোরি স্টোর। নেক্সট কি, তারপরে আমাদেরকে বলা হলো যে এবার এই দুটো যোগ করো। সেই জন্য এবার আমাকে কি মনে মনে অপারেশনটা মাথায় বসাতে হবে যে 2 + 3 সমান তাহলে আসছে 5। ঠিক তেমনই তো দেখো এখানে সাম অপারেশনটা দিয়ে তাহলে কি হচ্ছে না, আমাদেরকে ফার্স্টে মানে অ্যাজ এ এক্সাম্পল আমাদেরকে কেউ বলছে যে এই দুটো নম্বরে যোগ করতে হবে, যোগ করার পর 2 + 3 যোগ করে কি হবে 5 হবে। সেটা তো আমাকেও ফার্স্টে স্টোর করতে হবে ব্রেনে, দেন তো আমি বলবো। আমি যদি 2 আর 3 যোগ করে কি হবে সেটা যদি আমি নিজের ব্রেনে স্টোর করি তাহলে আমি বলবো কি কাউকে, তাই না? ঠিক একইভাবে এই যে সাম ইজ ইকুয়ালস টু a + b, এখানে 2 আর 3 এর যোগ হয়ে সেই ভ্যালুটাই সামেতে স্টোর হবে। তো দেখো এখানে আমি গোটা প্রোগ্রামটা আমি কি করছি না, দুটো নাম্বারে খালি যোগ করছি, আর তো কিছু করছি না। তো তাহলে আমি সাম ভ্যারিয়েবলটার মাধ্যমে আর তো এই সাম ভ্যারিয়েবলটাকে তো আমি আর কোনো অপারেশন ইউজ করছি না, তাহলে কি আমি সামটাকে শুধুমাত্র আউটপুট হিসেবে প্রকাশ করব। তো তার জন্য আবার কি একটা প্রিন্টএফ ফাংশন এইটা আমাদেরকে দিতেই হবে। এই যে বললাম যে এই উপরের প্রিন্টএফটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা শুধুমাত্র ইউজারকে একটা মেসেজ দেওয়ার জন্য, তোমরা সেটা যা খুশি দিতে পারো। এখানে তোমরা বলতে পারো যে এন্টার দা ভ্যালুজ অফ a and b, মানে a আর b এর যেহেতু যোগ করছি তাই a আর b এর ভ্যালু এন্টার করতে।
যা খুশি মেসেজ দিতে পারো। তো এখানে দেখো এখানে প্রিন্টএফটা কিভাবে ইউজ হবে না, দ্য সাম অফ পার্সেন্টাইল ডি এন্ড পার্সেন্টাইল ডি ইজ পার্সেন্টাইল ডি দিয়ে কি এই পার্সেন্টাইল ডি এর জন্য হচ্ছে এ, এই পার্সেন্টাইল ডি এর জন্য পর পর ফার্স্টে যে পার্সেন্টাইল ডি আছে তার জন্য এই যে শেষ হয়ে গেছে, ডবল ইনভার্ট কমা শেষ হয়ে গেছে, কমা পড়ে গেছে, তারপরে যেটা ফার্স্ট পার্সেন্টাইল ডি তার জন্য ফার্স্ট ভ্যারিয়েবল কি আছে এ, সেকেন্ড পার্সেন্টাইল ডি এর জন্য সেকেন্ড ভ্যারিয়েবল কি আছে বি, থার্ড পার্সেন্টাইল ডি এর জন্য থার্ড ভ্যারিয়েবল কি আছে সাম। এটা কিন্তু একটাই লাইনে ধরেনি বলে আমি নিচের লাইনে লিখেছি। তার মানে তোমাকে এখানে স্ক্রিনে দেখাবে এটা কি, স্ক্রিনে দেখাবে যে দ্য সাম অফ পার্সেন্টাইল ডি আর দেখাবে না, এর যে ভ্যালুটা সেটা দেখাবে। তাহলে 2 এন্ড পার্সেন্টাইল ডি মানে কি বি এর ভ্যালু মানে কি 3 ইজ পার্সেন্টাইল ডি মানে কি সামের ভ্যালু কত এসেছিল 2 আর 3 যোগ করলে 5। তার মানে তোমাকে এখানে স্ক্রিনে দেখাবে দ্য সাম অফ 2 and 3 ইজ 5, এটা তোমাকে স্ক্রিনে দেখাবে। বুঝতে পারলে? এবার এখানে এম্পারসেন্ট কেন ইউজ হচ্ছে না যেটা বললাম, এটা তোমাদের অনেক থিওরিতে কোশ্চেন আছে যে হোয়াই পার্সেন্টাইল ইজ নট ইউজড ইন printf though it is used in scanf ফাংশন। তো দেখো scanf এ আমরা পার্সেন্টাইলটা কিসের জন্য ইউজ করছি, পার্সেন্টাইলটা কি সরি এম্পারসেন্টটা কি, এম্পারসেন্ট হচ্ছে অ্যাড্রেস অফ ভ্যালু অপারেটর, ঠিক আছে। তার মানে কি করে এটা একটা ভ্যালুকে একটা অ্যাড্রেস দেয় যাতে কি সেইখানেতে সেই ভ্যালুটা স্টোর হতে পারে। প্রিন্টএফ এর মাধ্যমে তোমরা কি করছো, প্রিন্টএফ এর মাধ্যমে তোমরা শুধুমাত্র যে আউটপুটটা এসেছে শুধু সেটাকে স্ক্রিনে দেখাচ্ছ, তোমরা তো কোথাও স্টোর করছো না। স্টোর যেটা করছো সেটা হচ্ছে a প্লাস b এ যোগ করে সামনেতে সেই ভ্যালুটাকে কপি করে রাখছো। এখানে তো আমাদের স্টোর করে অ্যানাদার কোনো একটা অপারেশনে তো আমরা ইউজ করছি না। তো যতক্ষণ না আমরা এখানে এই সামটাকে যতক্ষণ না আমরা অন্য কোনো ইয়েতে ইউজ করছি ততক্ষণ এখানে তো আমার কোনো অ্যাম্পারসেন্টের কোনো প্রশ্নই উঠছে না। তার কারণটা কি, অ্যাম্পারসেন্ট কোনো একটা ভ্যালুকে স্টোর করতে কাজে লাগে, যেটা কি স্ক্যানএফ ফাংশনটা আমাদের স্টোরের জন্য ইউজ হয়, আর প্রিন্টএফ কি হয় শুধুমাত্র আউটপুট দেখায়। আর আউটপুটে তো আমাদের স্টোরের কোনো কথাই নেই, সেই কারণে কি না প্রিন্টএফে আমাদের অ্যাম্পারসেন্ট ইউজ হয় না। লাস্ট কি না এখানে গেট সিএইচ দেয়া আছে একটা, দেখো প্রত্যেকটার পরে কিন্তু সেমিকোলন দিতে ভুলবে না, সেমিকোলন। লাস্টে কি আছে গেট সিএইচ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, যে কোনো ফাংশনকে তোমার ফাংশন নেম সাথে ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি পাও ফার্স্ট ব্র্যাকেট, এবার এর মধ্যে ভ্যালু থাকলো কিনা না থাকলো সেটা ফাংশনটার উপর ডিপেন্ড করছে। দেখো এখানে মেন ফার্স্ট ব্র্যাকেট, ভয়েড মেন ফার্স্ট ব্র্যাকেট, যে কোনো ফাংশন যখন লিখবে পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট। এখানে গেট সিএইচ এর তেমন একটি ফাংশন গেট সিএইচ ফার্স্ট ব্র্যাকেট, এই গেট সিএইচটা দিতেও পারো নাও দিতে পারো। গেট সিএইচটা কিসের জন্য ইউজ হয় না টু হোল্ড দ্য স্ক্রিন while it is showing the output, তার মানে কি যখন আউটপুটটা দেখাচ্ছে তখন কি স্ক্রিনটাকে হোল্ড করে রাখার জন্য কিছুক্ষণ গেট সিএইচটা ইউজ করতে পারো বা নাও ইউজ করতে পারো, ঠিক আছে। তো এইভাবে কি আমরা কি বেসিক সি প্রোগ্রামিং বা বেসিক স্ট্রাকচার অফ সি এইভাবে আমরা দেখতে পারি। গোটা জিনিসটা খুব ছোটভাবে ঝালিয়ে নিলে কি হয়, ফার্স্টে তোমাদের দিতে হবে হেডার ফাইল, দেন দিতে হবে তোমাদের মেইন ফাংশন যার আন্ডারে কাজ হবে, মেইন ফাংশন দিয়ে তোমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টোটাল অপারেশনটাকে করতে হবে। তারপর কি না তোমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন পার্ট দিতে হবে, মানে তুমি কোন কোন ভ্যারিয়েবল কোন টাইপের ইউজ করবে সেটা তোমাদের এখানে ডিক্লেয়ার করতে হবে। নেক্সট কি না তোমরা ইউজার যে তাকে একটা মেসেজ দিতে পারো বা নাও দিতে পারো প্রিন্টএফ এর মাধ্যমে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। নেক্সট হচ্ছে তোমাদেরকে যে ইনপুট গুলো তোমরা এই অপারেশন করছো সেই ইনপুট গুলোকে তোমাদেরকে অ্যাম্পারসেন্ট আর স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে তোমাদেরকে এগুলোকে মেমোরিতে স্টোর করতে হবে। দেন কি আমাদের অপারেশনটা যাতে কি এই দুটো সামের এখানে এই দুটো সামের যে যোগফলটা এলো সেটা কি সাম নামে যে ভ্যারিয়েবলটা আছে তাতে যাতে কপি করে রাখতে পারি। লাস্ট কি আমার যেহেতু গোটা প্রোগ্রামের যে মেইন উদ্দেশ্য সেটা যেহেতু শেষ হয়ে গেছে, তাই কি এবার আউটপুটটাকে প্রিন্ট করে দাও। এবার এমন নয় যে তোমাকে প্রিন্টএফটাকে এভাবে ইউজ করতে হবে, তোমরা ডাইরেক্ট লিখতে পারো যে পার্সেন্টাইল ডিটাকে ডবল ইনভার্ট কমার মধ্যে লিখে কমা তারপর সাম, তাহলে শুধুমাত্র তোমাকে 5 দেখাবে। কিংবা তোমরা ডাইরেক্ট লিখতে পারো পার্সেন্টাইল ডি কমা দিয়ে পার্সেন্টাইল ডি কমা দিয়ে পার্সেন্টাইল ডি দিয়ে লিখলে a কমা b কমা সাম, তাহলে তোমাকে কি দেখাবে আউটপুটে 2, 3, 5। এবার যদি তোমরা এটাকে লেখার মাধ্যমে লিখো যে the sum of percentile d and percentile d is percentile d, তাহলে কি a এর জন্য এইটা, b এর জন্য এইটা, সামের জন্য লাস্টেরটা, মানে পর পর হবে। হ্যাঁ, তাহলে কি তোমাকে স্ক্রিনে দেখাবে the sum of a এর ভ্যালু কত ছিল 2, b এর ভ্যালু কত ছিল 3 আর পার্সেন্টাইল d তাহলে সামের ভ্যালু কত হলো 5। এইভাবে তোমাকে স্ক্রিনে দেখাবে the sum of 2 and 3 is 5, ঠিক আছে।
তো এখানে আজকের মতো এটুকুই শেষ হলো, বেসিক স্ট্রাকচার অফ সি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এরপরে আমরা দেখব কিছু ছোট ছোট প্রোগ্রাম যেগুলো আমরা এই স্ট্রাকচার ধরে সলভ করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাতে ক্লিক করবে। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।